সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো, আনন্দ থাকো, সেই কামনা করি। তোমাদের আরেকটু আনন্দ দেওয়ার জন্য, আরেকটু ভালো থাকার জন্য চলো না আমরা অনলাইন ক্লাস ঘুরে আসি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসছি বাংলা দ্বিতীয় পত্রের কারক। কথাটা কেউ শুনেছো কখনো? আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব কারক নিয়ে। এই কারক শব্দটি কেউ আগে কখনো শুনেছো? হ্যাঁ, সবাই কিন্তু আমরা কারক শব্দটি শুনেছি এবং এটা শুনেছি যে কারক নাকি অনেক কঠিন, কিন্তু একদম না। যে বিষয় দেখবা সহজ, সেটা যদি তুমি কঠিন মনে করো তাহলে দেখবো অনেক কঠিন। আর যেটা তোমার কাছে কঠিন সাবজেক্টে যদি তোমার মনে হয় যে না সহজ পারতেই হবে, তখন দেখবো সেই বিষয়টা কিন্তু তোমার কাছে সহজ মনে হচ্ছে। কারণ কিন্তু আধাও কঠিন কিছু না, ভয়ের পাওয়ার কিছু নেই, একদম সহজ যদি তোমরা চেষ্টা করো। তবে বুঝতে হবে, যদি না বুঝে উদাহরণগুলো মুখস্থ করলে তাহলে কখনো বুঝতে পারবে না যে আসলে কারকটা কি। আর যদি তুমি বুঝে করো তাহলে দেখবে একদম কারক সহজ। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। এই যে কারক, দেখো কারক আছে কি থেকে তোমার কিরি যো অক। এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কিরি যো অক, কারক, যার আবিধানিক অর্থ হচ্ছে কর্ম সম্পাদন করা। লিখে নাও সবাই। আবিধানিক অর্থ হচ্ছে কি কর্ম সম্পাদন করা। কর্ম সম্পাদন। আর ব্যাকরণগত অর্থ হচ্ছে কি দেখো, ব্যাকরণগত অর্থ হচ্ছে সম্পর্ক। সম্পর্ক আমরা একটু আমাদের নিজেদের মতো বলি যে কারক বলতে কি বুঝেছে, অর্থাৎ কর্তা যা করে তাই হচ্ছে কি কারক, কিন্তু একদম না। কর্তা কি করে, কি দ্বারা করে, কিভাবে করে, কখন করে, কোথায় করে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই হচ্ছে কি কারক। কি বলছি, অর্থাৎ কর্তা কি করে, কি দ্বারা করে, কিভাবে করে, কোথায় করে, কখন করে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই হচ্ছে কি তোমার কারক। এখানে দেখো আবিধানিক অর্থ হচ্ছে কি কর্ম সম্পাদন। আচ্ছা, আমরা কি জানি যে কর্ম সম্পাদন করে কে? কর্ম সম্পাদন বলতে কি বুঝাচ্ছে, অর্থাৎ একটা কাজ সম্পূর্ণ করা। একটা কাজ সম্পূর্ণ করে কে? কর্তা। তাহলে তোমার দেখো এই কর্তা এই কাজটা কখন করতেছে, কিভাবে করতেছে, কি দ্বারা করতেছে, কি করতেছে, এইসব উত্তর আমরা যখন খুঁজে পাবো তখনই বুঝবো কি যে এটা হচ্ছে কি তোমার কারক। এবার আসো, ব্যাকরণগত অর্থ হচ্ছে তোমার সম্পর্ক। এই সম্পর্কটা কিসের? আমি একটু ব্যাকরণগত অর্থ থেকে এই সংজ্ঞাটা একবার একটু বলি। দেখো, ক্রিয়াপদের সাথে লিখে নাও সবাই। ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে লিখে নাও বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক। বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। এটা হচ্ছে কি তোমার বইয়ের ভাষায় বা ব্যাকরণগত দিক থেকে তোমার সংজ্ঞাটা হচ্ছে কি ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। এবার আসো বিশেষ্য। বিশেষ্য বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নাম, সেটা হচ্ছে কি তোমার বিশেষ্য। আর সর্বনাম পদটা কি বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে কি সর্বনাম পদ। বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে কি সর্বনাম। আমি একটু বুঝিয়ে বলছি। দেখো সর্বনামটা কি, বোর্ডটা মুছে নিলাম। দেখো সর্বনামটা কি, একটা আমরা উদাহরণ দিই।
কবির ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায়। তার বাবা একজন শিক্ষক। দেখো এইখানে আবার বিশেষ্য পেলাম কি আমি? কবির। বিশেষ্য হচ্ছে তোমার কবির। এই যে কবির, আমরা কি এই যখন এই বাক্যগুলো কবি সম্পর্কে লিখলাম তখন কি আমরা বারবার কবির কথাটি লিখেছি? একবার লিখেছি মাত্র, বিশেষ্য একবার মাত্র ব্যবহার করেছি। পরবর্তীতে আমি কি করছি দেখো, এই কবিরের পরিবর্তে কিন্তু এখানে সে বসাইছি, তারপর তার বসাইছি না। বারবার যদি লিখতাম যে কবির ভালো ছেলে, কবির প্রতিদিন স্কুলে যায়, কবিরের বাবা একজন শিক্ষক, তাহলে কিন্তু তোমার এই যে কবি সম্পর্কে যা লিখলাম বারবার যদি আমরা কবির কথাটা ব্যবহার করতাম তাহলে কিন্তু লেখাটা সুন্দর লাগতো না। কিন্তু এখন দেখো এই কবিরের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? সে ব্যবহার করছি, তার ব্যবহার করছি। তার মানে কি বিশেষ্য পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে কি তোমার সর্বনাম পদ। তাহলে আমরা কারকের সংজ্ঞাটা ব্যাকরণগত দিক থেকে কি পেলাম? অর্থাৎ তোমার ক্রিয়াপদের সাথে সর্বনাম, বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কি কারক। এবার আবারও বোর্ডটা মুছে ফেলি। তাহলে পেলাম কারক। আর যদি আমরা ব্যাকরণগত দিকে আবিধানিক যে অর্থটা পেয়েছিলাম কর্ম সম্পাদন করা, সেদিক থেকে আমরা বলতে পারি কি অর্থাৎ কর্তা কি করে, কি দ্বারা করে, কোথায় করে, কখন করে, এইগুলো উত্তর খুঁজে বের করাই হচ্ছে কি তোমার কারক। আমি এখানে ছোট একটা উদাহরণ দিই। এই উদাহরণের মাধ্যমে তোমরাই খুঁজে বের করতে পারবে যে কারক কত প্রকার হতে পারে। আসো, বাদশা নাসিরউদ্দিন, বাদশা নাসিরউদ্দিন, লাইনটা লিখো সবাই। এই উদাহরণের মাধ্যমে আমরা বের করব কারক কত প্রকার। বাদশা নাসিরউদ্দিন প্রতিদিন সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করেন। দেখো বাক্যটা কি লিখলাম? বাদশা নাসিরউদ্দিন প্রতিদিন সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন ধান দান করেন। দেখো এইখানে কর্তাকে বলো তো বাদশা নাসিরউদ্দিন। তাহলে আমরা প্রশ্নটা কি করতে পারি? কে দান করতেন? প্রথম প্রশ্ন দেখো, কে দান করতেন? উত্তর দিয়েছে বাদশা নাসিরউদ্দিন। বাদশা, আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে বের করব কারক কত প্রকার হতে পারে। কে দান করতেন? উত্তর আছে কি বাদশা নাসিরউদ্দিন। এবার আসো, এই যে কর্তা কি কাজ করতেন দেখো তো, খুঁজে বের করো তো যে সে কি কাজ করতেন। বাদশা নাসিরউদ্দিন কি করতেন? ধন দান করতেন। তাহলে কি দান করতেন? সে কি কাজ করতে? দেখো কি করতেন? কি দান করতেন? আমরা উত্তরে কি বলতে পারি? ধন। ধন পেলাম কি? কর্তা পেলাম। কর্তা কি কাজ করতে তাও পেলাম। এবার কর্তা এই কাজটা কি দ্বারা করতো? এই যে কাজটা করতো, যখন ধন দিত তখন সে কিভাবে দিত? দেখো স্বহস্তে দিত, মানে নিজের হাত দিয়ে কিন্তু সে এই ধন দান করত। তাহলে দেখো 3 নম্বর প্রশ্ন আসতে পারে কি? দেখো কি দ্বারা দান করতেন? কি দ্বারা দান
করতেন। সে কি দ্বারা দান করতো বলো? স্বহস্তে দান করতো, মানে সে নিজের হাত থেকে তারপর সে ধন দান করতো। এখানে আছে কি উত্তর হবে কি স্বহস্তে। এবার আসো কোথা হতে। কর্তা পেলাম, কর্তা কি করে তাও পেলাম, কিভাবে কাজটা কার দ্বারা কাজটা সম্পূর্ণ করে তাও পেলাম। এখন সে যে এই কাজটা করে ধন দান করে, এটা কোথা হতে, দেখো তো উত্তর পাও কিনা খুঁজে। রাজকোষ হতে। তাহলে লেখো কোথা হতে। কোথা হতে দান করতো? রাজকোষ। লেখো রাজকোষ। এখন দেখো পেলাম, কোথা হতে করে তাও পেলাম। এবার আসো সে কাদেরকে করে, দেখো তো এই যে ধন দান করে কাদেরকে দান করে? দরিদ্রদেরকে। লেখো কাদেরকে দান করতেন? উত্তর হচ্ছে কি দরিদ্রদেরকে। দরিদ্রদেরকে। দেখো আমি কয়টা প্রশ্ন পেয়ে গেলাম? প্রথম পেলাম বাদশা নাসিরউদ্দিন, প্রশ্ন পেলাম, উত্তরও পেলাম। এরপর আসো ধন পেলাম, দরিদ্র পেলাম, স্বহস্তে পেলাম, রাজকোষ হতে সে দান করে। আমার একটা মাত্র প্রশ্ন এবং উত্তর বাকি আছে, সেটা কি বলতো? অর্থাৎ প্রতিদিন সকালে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে নাসিরউদ্দিন যে দান করতো, সেই দানটা সে কখন করতো? উত্তরে কি আসে? প্রতিদিন সকালে। কখন দান করতেন? উত্তর কি আসে? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে। আর কোন প্রশ্ন কি আমরা এখানে খুঁজে পাচ্ছি? আর কিন্তু কোন প্রশ্ন আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তাহলে এবার কিন্তু আমরা নিজেরাই বলতে পারি যে এই বাক্যের মাধ্যমে আমরা বের করতে পারি কারক কত প্রকার। তাহলে পেলাম কি বলতো? কয়টা প্রশ্ন পেলাম? 6টা প্রশ্ন পেলাম। তাহলে আমরা এখন বলতে পারি কি কারক 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। আসো আমরা লিখে নিই, কারক হচ্ছে 6 প্রকার। কারক হচ্ছে কি 6 প্রকার। লিখে নাও সবাই, কারক 6 প্রকার। এখন এই 6 প্রকার কারক কি কি হতে পারে দেখো। প্রথমে আসো কর্তৃকারক, অর্থাৎ যে কাজটা করে সেই হচ্ছে কি কর্তৃকারক। লিখে নাও কর্তৃকারক। আমরা প্রত্যেকটা কারক সম্পর্কে জেনে নিব, আগে প্রকারভেদটা লিখে নিই। পরে আসো কর্মকারক। কর্মকারক। 3 নম্বর হচ্ছে করণ কারক। করণ কারক। তারপর আসো সম্প্রদান কারক। সম্প্রদান কারক। তারপর আসো অপাদান কারক। অপাদান কারক। তারপরে আসো অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে আমার সাথে সাথে আবারও বলো, আমরা পেলাম কি কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। প্রথম হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবার আমরা প্রত্যেকটা কারক সম্পর্কে জানবো। মনে করো এখানে একটা বাক্য লেখা আছে। বাক্যটা কি লেখা আছে? ঝর্ণা বই পড়ে। ঝর্ণা বই পড়ে। ঝর্ণা বই পড়ে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঝর্ণা বই পড়ে এটা কোন কারক হবে? কর্তৃ হবে নাকি কর্ম হবে নাকি করণ কারক হবে নাকি সম্প্রদান কারক হবে নাকি অপদান হবে নাকি অধিকরণ কারক হবে? যেহেতু আমরা শুধুমাত্র কারক সম্পর্কে জানলাম, কারক কত প্রকার, এই কারক কাকে বলে,
কর্তৃকারক হবে নাকি কর্মকারক হবে। আসো তাহলে আমরা এখন বিস্তারিত জেনে নিই। কারকের প্রথমটা ছিল কি আমাদের কর্তৃকারক। এখন আমরা কর্তৃকারক চিনব কিভাবে, দেখো আমি এখানে কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, ঝর্ণা বই পড়ে। ঝর্ণা বই পড়ে। আচ্ছা এবার বলো তো এইখানে কে কাজটা করতে আছে? ঝর্ণা। এখানে কাজ সম্পাদন করতে আছে কে? ঝর্ণা। তাহলে আমরা কর্তৃকারক বলতে কি বোঝাবো? অর্থাৎ যে কাজ সম্পাদন করে তাকে বলা হয় কি? কর্তৃকারক। আবারও বলি, যে কাজটা সম্পূর্ণ করে, যে কাজ করে সেই হচ্ছে কি তোমার কর্তৃকারক। এখানে কাজটা করে কে? ঝর্ণা। সে কি কাজ করতেছে? বই পড়তেছে। তাহলে এখানে এই যে বই পড়ে সেই কাজটা সম্পাদন করতেছে কে? ঝর্ণা। তাহলে ঝর্ণা হচ্ছে কি? কর্তৃকারক। এই ঝর্ণা হচ্ছে কি? কর্তৃকারক। কর্তৃকারক। দেখো আরেকটা উদাহরণ দিই আমরা। দেখো আমরা অনলাইন ক্লাস করি। অনলাইন ক্লাস করি। এই যে আমরা অনলাইন ক্লাস করি, এইখানে অনলাইন ক্লাস কে করতেছে? কাজটা কি করতেছে? আমরা। তার মানে এই আমরাই হচ্ছে কি? কর্তৃকারক। অর্থাৎ এইখানে কাজটা করতে আছে কে? আমরা করতেছি। তাহলে আমরা হচ্ছে কি তোমার কর্তৃকারক। যে কাজটা করে সেই হচ্ছে কি তোমার কর্তৃকারক। এখন আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি? দেখো ঝর্ণা বই পড়ে, কাজটা কে করে? কে বই পড়ে? কে বই পড়ে। এবার আসো দ্বিতীয় উদাহরণ ছিল কি? আমরা অনলাইন ক্লাস করি। এই আমরাটা ছিল কি? আমরা ছিল কি? কর্তৃকারক। এখন আমরা কিভাবে চিনব? দেখো কারা অনলাইন ক্লাস করে, বা ঠিক আছে যখন দেখা যায় যে কারা অনলাইন ক্লাস করে তাহলে উত্তর আসছে কি? আমরা। তাহলে দেখো ক্রিয়াকে যদি কে বা কারা, এগুলো হচ্ছে মনে রাখার জন্য, সহজে মনে রাখবা। ক্রিয়াকে যখন প্রশ্ন করবা কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে পাবা তখন সেটা হচ্ছে কি তোমার কর্তৃকারক। আবারও বলি, ক্রিয়াকে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি? কর্তৃকারক। অর্থাৎ যে কাজটা শেষ করে সেই হচ্ছে কি? কর্তৃকারক। এবার সেই কর্তৃকারকের প্রকারভেদ আছে। দেখো কর্তৃকারকের প্রকারভেদটা লিখে নিই। প্রথমে হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা। তারপরে হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। তারপরে আসো প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। তারপরে আসো ব্যতিহার। ব্যতিহার কর্তা। তাহলে দেখো আমরা কর্তৃকারকের প্রকার কয়টা পেলাম? ক, খ, ঘ, ঘ। পেলাম কি? কর্তৃকারকের প্রকার পেলাম কয়টা? 4টা। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। এখন আসে এই যে মুখ্য কর্তা কোনটা, প্রযোজক কর্তা কোনটা, প্রযোজক কর্তা কোনটা, ব্যতিহার কর্তা কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে ছিল কি? কর্তৃকারকের প্রকারভেদে মুখ্য কর্তা। মুখ্য কর্তা। আমরা এর আগে একটা উদাহরণ দিছিলাম যে ঝর্ণা বই পড়ে। দেখো সেই উদাহরণটাই আবার এখানে দিচ্ছি। ঝর্ণা বই পড়ে। এই যে বই পড়ে এই কাজটা করতেছে কে? কর্তা নিজেই কাজ করতে আছে। যেখানে কর্তা নিজেই কাজ করে সেই হচ্ছে কি তোমার মুখ্য কর্তা। এবার আসো 2 নম্বর খ নম্বরে ছিল তোমার প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। ছোট একটা উদাহরণ দিই তারপর দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রযোজক কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
চাঁদ দেখাচ্ছেন। দেখো এখন এই প্রযোজক কর্তাটা আমরা কিভাবে বুঝবো? এইখানে কিন্তু মাও একজন কর্তা, শিশুও একজন কর্তা, কিন্তু দেখো এইখানে কিন্তু মা কিন্তু শিশুকে কাজে নিয়োজিত করছে। ওই যে চাঁদটা যে দেখা যায়, সেই চাঁদটা দেখার জন্য, কাজ সম্পন্ন করার জন্য কিন্তু মা শিশুকে কিন্তু সেখানে নিয়োজিত করছে কাজ সম্পন্ন করার জন্য। তাহলে এখানে মা হচ্ছে কি তোমার প্রযোজক কর্তা, অর্থাৎ তোমার মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে বলা হয় কি প্রযোজক কর্তা। ঠিক আছে, এবার আসো প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা আমি একই উদাহরণ দিচ্ছি। দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখো এর আগেও ছিল কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানেও কিন্তু মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এইখানে ছিল কি মা কিন্তু শিশুকে কাজে নিয়োজিত করছে, কিন্তু এবার প্রযোজ্য করতে বলতে কি বলেছে? দেখো মা কিন্তু শিশুটার কিন্তু কাজটা সম্পাদন করাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ করাচ্ছে, শেষ করাচ্ছে কাজটা। তাহলে আমরা এটা কি বলতে পারি? প্রযোজ্য কর্তা বলতে আমরা কি বলতে পারি বলতো? অর্থাৎ তোমার যখন অন্যের দ্বারা কাজটা সম্পাদন করা হয়, আর আগে ছিল কি আমরা কাজে কিন্তু নিয়োজিত করছিলাম শিশুকে, চাঁদটা দেখাচ্ছিলাম, আর এবার হচ্ছে কি এই শিশু দ্বারা কিন্তু চাঁদটা দেখা হয়েছে, অর্থাৎ তোমার এই কাজটা কিন্তু সম্পন্ন করা হয়েছে অন্যের কাছ থেকে কিন্তু এই কাজটা সম্পাদন করানো হয়েছে। তার মানে এটা হচ্ছে কি তোমার প্রযোজ্য কর্তা। এবার আসো ব্যতিহার। ব্যতিহার কর্তা। এবার আসো এই যে ব্যতিহার কর্তা বলতে কি বলেছে? দেখো বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। একটা উদাহরণ দিই। বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। দেখো এখানে কিন্তু বাঘে মহিষ, বাঘ মহিষ কর্তা কয়জন? দুজন, কিন্তু কাজ করতে কি কাজ করতেছে? তারা একই কাজ করতেছে। তার মানে আমরা ব্যতিহার কর্তা বলতে কি বুঝাবো? যখন দুজন কর্তা একই কাজে নিয়োজিত থাকবে, সেইটা হচ্ছে কি একই কাজ সম্পাদন করবে, তখন সেইটা হচ্ছে কি তোমার ব্যতিহার কর্তা। বোঝা গেছে? আবারও বলি, দেখো ব্যতিহার বলতে কি বুঝাইছে? বাঘে মহিষে একই ঘাটে পানি খায়, অর্থাৎ তোমার এখানে কর্তা হচ্ছে দুজন, দুজনে যখন একই কাজ সম্পন্ন করে তখন সেটাই হচ্ছে কি তোমার ব্যতিহার কর্তা। তাহলে আমরা জানলাম কি কর্তৃকারক সম্পর্কে এবং কর্তৃকারকের প্রকারভেদগুলো। এবার আমরা জানবো কর্মকারক। কর্মকারক দেখো লিখে নিলাম কর্মকারক। এটা হচ্ছে কারকের আমার দ্বিতীয়টা কর্মকারক। এখন আমরা কি করে বুঝবো যে কোনটা কর্মকারক? আমি সেই আগেরই উদাহরণটা আমরা এখানে দিছি যে ঝর্ণা বই পড়ে, ঝর্ণা বই পড়ে। দেখো ঝর্ণা বই পড়ে, আমরা প্রথমে পেয়েছিলাম কি কর্তা, আমরা ঝর্ণাকে প্রথমে পেয়েছিলাম কি কর্তা, অর্থাৎ কাজটা কি করতে আছে তোমার ঝর্ণা। এখন আসে কর্তা কি করে, কি বলছি কর্তা কি করে? দেখো তো কর্তা বই পড়ে, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? কর্তা যাকে আশ্রয় করে কাজটা শেষ করে সেই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার কর্মকারক। যেমন দেখো এই ঝর্ণা বই পড়ে, এখন এই যে ঝর্ণা বই পড়ে, আমরা যদি এই ঝর্ণা কি পড়ে, ওই যে বলছিলাম যে কর্তা কে কাজ করে, কি করে, কোথায় করে, কখন করে, কিভাবে করে, এর উত্তরগুলো আমার খুঁজে বের করতে হবে। এখন দেখো ঝর্ণা পড়তে আছে, ঝর্ণা কি পড়ে? দেখো তো কোন কাজটা করতেছে? ঝর্ণা কি করে? ঝর্ণা বই পড়ে। তাহলে এই বই হচ্ছে কি তোমার কর্মকারক, বই হচ্ছে তোমার কর্মকারক। আমরা একটু মনে রাখার জন্য বলতে পারি কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার কর্মকারক। কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি কর্মকারক। বোঝা গেছে?
দেওয়াটাই হচ্ছে কি আমার কর্মকারক। এবার আসো আমরা শিখবো করণ কারক। লিখে নাও সবাই, করণ কারক। এই করণ শব্দের অর্থ হচ্ছে তোমার যন্ত্র বা সহায়ক, অর্থাৎ যার মাধ্যমে আমি কাজটা করি, যেটা দ্বারা কাজটা করি। যেমন আমি এখন বোর্ডে লিখতেছি কি দ্বারা? কলম দ্বারা। তার মানে এই যে লেখার কাজটা আমি শেষ করতেছি কি দ্বারা? কলম দ্বারা। এটাই হচ্ছে কি কলম দ্বারাটাই হচ্ছে কি তোমার করণ কারক, অর্থাৎ কর্তা যার দ্বারা কাজটা শেষ করে সেটাই হচ্ছে কি তোমার করণ কারক। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, আমরা কান দ্বারা শুনি, কান দ্বারা শুনি। এই যে আমরা শুনি, এই কাজটা সম্পূর্ণ করেছি কি দিয়া? কান দ্বারা। কান দ্বারা যখন আমরা শুনি তাহলে এটাই হচ্ছে কি, এই হচ্ছে যন্ত্র সহায়ক, এটাই হচ্ছে কি তোমার করণ কারক। আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, লাঠির আঘাতে সাপটি মারা গেল। লাঠির আঘাতে সাপটি মারা গেল। সাপটি মারা গেল। দেখো, লাঠির আঘাতে যখন সাপটি মারা গেল তখন এই কাজটা আমরা সাপটা যে মারছি সেই সাপ মারা কাজটা আমরা শেষ করছি কি থেকে? কি দিয়ে? লাঠি দিয়ে। লাঠির আঘাতে কিন্তু সাপটা মারা গেছে। তাহলে লাঠির আঘাতে যখন করছে এটাই ছিল কি আমার যন্ত্র বা সহায়ক। লাঠিটাই ছিল আমার যন্ত্র বা সহায়ক, অর্থাৎ ওটা দ্বারা কিন্তু আমরা কাজটা শেষ করছি। তাহলে সেটা হচ্ছে কি তোমার করণ কারক। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে কর্তা যার সাহায্যে কাজটা শেষ করে সেটাই হচ্ছে কি তোমার করণ কারক। আর একদম সহজভাবে মনে রাখার বিষয়টা হচ্ছে কি তোমার কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটাই হচ্ছে কি করণ কারক। এবার আসো সম্প্রদান কারক। কারণ কয়টা শিখলাম আমরা? তিনটে। এবার আসো সম্প্রদান কারক। দেখো, লিখে নাও, সম্প্রদান কারক। এই সম্প্রদান কারক হচ্ছে কি তোমার সত্য ত্যাগ করে দেওয়া, অর্থাৎ যে জিনিসটা ত্যাগ করে দেওয়া হয় আর কখনো ফেরত নেওয়া হয় না সেটাই হচ্ছে কি তোমার সম্প্রদান কারক। কিরকমের দেখো, মনে করো একজন ভিক্ষুককে তুমি ভিক্ষা দিচ্ছ। এই যে ভিক্ষা দিচ্ছ, ভিক্ষা দেওয়ার পরে তুমি কি সেই ভিক্ষুককে ডেকে বলো যে ভাই ভাই আমার ভিক্ষাটা দিয়ে ফেরত দিয়ে যান? তা কিন্তু কখনো বলা হয় না, কারণ তুমি যে ভিক্ষা দিছো সেই ভিক্ষাটা কি হচ্ছে তোমার, ওটা কিন্তু তুমি ত্যাগ করে দিছো, ওটা কিন্তু কখনো ফেরত নেবা না। তাহলে আমরা সম্প্রদান কারক বলতে কি বুঝাবো? অর্থাৎ যেটা ত্যাগ করে দেওয়া হয় আর কখনো ফেরত নেওয়া হয় না সেটা হচ্ছে কি তোমার সম্প্রদান কারক। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, ভিক্ষুকে ভিক্ষা দাও। আরেকটা উদাহরণ কি আছে? দরিদ্রদেরকে কাপড় দাও। আসো, দরিদ্রদেরকে কাপড় দাও। দরিদ্রদেরকে কাপড় দাও। দেখো, এই যে বিভিন্ন অনুষ্ঠানে ঈদ বলো, কুরবানি বলো বা পূজার সময় দরিদ্র যারা তাদের যে তাদের যে কাপড় দেওয়া হয়, আসলে এই কাপড়টা দেওয়া হলে পরে এরপর কি আর কখনো কি সেই কাপড়টা কি আর কখনো ফেরত না আনা হয় যে কাপড়টা দিয়ে যাও? না, কারণ এটা ত্যাগ করে দেওয়া হয় আর কিন্তু কখনো সেটা ফেরত নেওয়া হয় না। তাহলে সম্প্রদান কারক বলতে আমরা কি বুঝাইছি? অর্থাৎ যেটা ত্যাগ করে দেওয়া হয় আর কখনো আমরা ফেরত নেব না সেটাই হচ্ছে কি সম্প্রদান কারক। এবার আসো, প্রায় একটা ভুল হয়, যেমন এখানে দরিদ্রকে কাপড় দাও আর এটা হচ্ছে কি ধোপাকে কাপড় দাও। দেখো, এই দুইটা বাক্যের মধ্যে আমাদের কোনটা কোন কারক আমরা দেখি তো। আমরা কিন্তু প্রায় এই ভুলটা করি যে ধোপাকেও কাপড় দিল আর তোমার এই যে দেখো এখন আমি আবার ফিরে যাচ্ছি সেই কর্মকারকে। কারণ কি দেখো, দরিদ্রকেও কাপড় দিলাম, ধোপাকেও কাপড় দিলাম। তোমাদের একটু মানে প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে দরিদ্রকে কাপড় দিলাম সেটা সম্প্রদান কারক, কিন্তু ধোপাকে কাপড় দিলাম সেটা কেন সম্প্রদান কারক হলো না? সেটা সম্প্রদান কারক কেন হবে না বলো তো? অনেকে কিন্তু এই ভুলটা করে যে ধোপাকে কাপড় দাও সেটাও তোমার সম্প্রদান লিখে নেয়, কিন্তু না, আসলে সম্প্রদান কারক এটা হবে না। কারণ কি ধোপাকে যে আমরা কাপড় দিই সেই কাপড়টা তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাপড়টা দিই, সেই কাপড়টা আবার কিন্তু পরে আমরা ফেরত নিয়ে আসি। এই জন্য এটা হচ্ছে কি ধোপাকে কাকে কাপড় দাও, অর্থাৎ ধোপাকে কাপড় দাও। ঠিক আছে, কাকে কাপড় দাও? ধোপাকে। তাহলে এটা হচ্ছে তোমার কর্মকারক। আমাদের যেন পার্থক্যটা মনে থাকে, অর্থাৎ সম্প্রদান কারক হচ্ছে কি যেটা আমরা ত্যাগ করে দেব
আসি, পরিষ্কার করার পরে কিন্তু ফেরত নিয়ে আসি, এই জন্য এটা কখনো সম্প্রদান হবে না, এটা যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, গেল সম্প্রদান কারক। এবার আসো অপাদান কারক। কি মনে হচ্ছে কি কারকটা অনেক কঠিন? একদম না। আর একটু যদি নিজেরা চেষ্টা করো, এই যে ক্লাসে যা পড়ালাম আবার একটু নিজেরা যদি বাড়িতে চেষ্টা করো তাহলে একটু আস্তে আস্তে বুঝতে পারবে। এবার আসো অপাদান কারক। অপাদান কারক, এই অপাদান কারকটা হচ্ছে কি অনেক কিছু নিয়ে, যেমন গৃহীত, বিচ্যুত, জাত, রক্ষিত। এই এখন এতগুলো ভয়, এইগুলো বোঝানো হচ্ছে কি তোমার অপাদান কারক। কিন্তু তোমাদের সহজভাবে মনে রাখার একটাই উপায় হচ্ছে হইতে থেকে চেয়ে যদি দেখো তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অপাদান কারক। কিরকম দেখো, হইতে থেকে চেয়ে, যেমন গাছ থেকে পাতা ঝরে, পাতা ঝরে। দেখো এই যে গাছ থেকে যে পাতা ঝরে, ঠিক আছে, কোথা হতে, মনে আছে ওই যে অপাদান আমরা ওই যে প্রথম পেয়েছিলাম কোথা হতে, ঠিক আছে, তাই কোথা হতে পড়ে গাছ থেকে পাতা ঝরে, বা কোথা থেকে পড়ে গাছ থেকে পাতা ঝরে। তাহলে আমরা অপাদান কারকটা একদম সহজভাবে মনে রাখতে পারি কি, যা দ্বারা হইতে থেকে চেয়ে বুঝাবে যেটা দ্বারা, সেটাই হচ্ছে কি তোমার অপাদান কারক। যেমন মেঘ হতে বৃষ্টি হয়, তাই কোথা হতে হয়, মেঘ হতে বৃষ্টি হয়। এই যে বৃষ্টির সৃষ্টিটা কোথায় হচ্ছে তোমার, মেঘ থেকে না? তাহলে বৃষ্টিটা আসছে কোথা থেকে, মেঘ থেকে, মেঘ হতে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি তোমার অপাদান কারক। আরেকটা উদাহরণ দিয়ে দেখো, তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তার মানে কোথা হতে হচ্ছে, তিল থেকে তৈলের সৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি তোমার অপাদান কারক। আমি কিন্তু বোর্ডে লিখছি না, বোর্ডে লিখতে গেলে একটু সময় একটু বেশি লেগে যায়, ঠিক আছে, তোমাদের সময় তো কম। তাহলে অপাদান কারক আমরা কি পেলাম, অর্থাৎ যা থেকে তোমার রক্ষিত, গৃহীত, জাত, বিচ্যুত, সৃষ্টি, ভয় বুঝাবে সেগুলোই হচ্ছে কি তোমার অপাদান কারক। আর যদি একদম এগুলো যদি মনে রাখতে না পারো তাহলে তোমাদের সহজ কাজ আছে হইতে থেকে চেয়ে বা কোথা হতে, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই হচ্ছে কি তোমার অপাদান কারক। এরপর আসবো আমরা একদম সর্বশেষ যে কারকটা, সেটা হচ্ছে তোমার অধিকরণ কারক। আসো, সর্বশেষ যে কারকটা সেটা হচ্ছে কি তোমার অধিকরণ কারক। অধিকরণ, অধিকরণ কারক। এখন আমরা অধিকরণ কারক কিভাবে বুঝবো যে কোনটা অধিকরণ কারক? এই অধিকরণটা কি দেখো, যারা তোমার স্থান বুঝাবে, সময় বুঝায়, তারপর তোমার বিষয় বুঝায়, সেগুলি দূরীভূত বুঝায়, সেগুলি হচ্ছে তোমার অধিকরণ কারক। আবারও বলি, আমার সর্বশেষ যে কারকটা সেটা হচ্ছে তোমার অধিকরণ কারক। আমরা যখন যখন শিখেছিলাম যে কর্তা কি করে, কখন করে, কিভাবে করে, কি ধারা করে, তখন কিন্তু আমরা ওইখানে আরেকটা প্রশ্ন দেখছিলাম যে কোথায় করে, কোথায় করে বা কখন করে। এই যে কোথায় কখন, এটাই হচ্ছে কি তোমার অধিকরণ কারক। কোথায় কখন এগুলোর উত্তর খুঁজে বের করা হচ্ছে কি অধিকরণ কারক। দেখো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে। দেখো এখন যদি আমরা কোনো জায়গায় দেখি যে এরকম দুটো বাক্য দেওয়া আছে, একটা হচ্ছে পুকুরে মাছ আছে আর একটা হচ্ছে কি তিলে তৈল আছে, এখন আমরা কি করে বুঝবো যে এটা কোন কারক? এই দেখো পুকুরে, পুকুর মধ্যে কি বোঝাচ্ছে, একটা স্থান বুঝাইছে, তাহলে আমরা প্রশ্নটা কি করতে পারি, মাছ আছে, কোথায় মাছ আছে, বা তোমার বন্ধু এসে একজন বললো যে মাছ আছে, তখন কিন্তু তোমার মনে প্রশ্ন আসে না যে কোথায় আছে মাছ, মাছ কোথায় আছে, তখন কি, তাহলে প্রশ্ন কি হবে, কোথায় মাছ আছে। এই যে কোথায় প্রশ্ন করে যে উত্তরটা পায় সেটা হচ্ছে কি তোমার অধিকরণ কারক। আবার দেখো তিলে তৈল আছে, এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম তিলে তৈল হয়, এখন তোমরা বলতে পারো যে ওইখানে তিলে তৈল হয়, ওখানেও তিলে তৈল আর এখানেও তিলে
যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি তোমার অধিকরণ কারক। এই অধিকরণ কারকটাকে ভাগ করা হয়েছে কত ভাগে? 4 ভাগে। লিখে নিলাম অধিকরণ কারক 4 প্রকার। অধিকরণ কারক 4 প্রকার। অধিকরণ কারক 4 প্রকার দেখো। প্রথমে হচ্ছে তোমার স্থান অধিকরণ। পরে আসো কাল অধিকরণ। এবার আসো বিষয় অধিকরণ। বিষয় অধিকরণ। 4 নম্বর হচ্ছে ভাব অধিকরণ। অর্থাৎ তোমার আমরা অধিকরণ কারক কত প্রকার পেলাম? 4 প্রকার। স্থান অধিকরণ, কাল অধিকরণ, বিষয় অধিকরণ এবং ভাব অধিকরণ। এবার স্থান অধিকরণটা বলতে কি বোঝাইছে দেখো। আমরা কিন্তু একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, পুকুরে মাছ আছে, পুকুরটা কি একটা স্থান, সেটাই হচ্ছে কি তোমার স্থান অধিকরণ। এবার আসো কাল অধিকরণ বলতে কি বোঝাইছে? কাল বলতে কি বোঝাইছে? সময়, অর্থাৎ কখন কাজটা সম্পূর্ণ করা হয় সেই সময়টাই হচ্ছে তোমার কাল অধিকরণ। যেমন শীতকালে শীত পড়ে, শীতকালে পড়েছে শীত পড়ে, তাহলে এই শীত পড়ে কখন? শীতকালে পড়ে, সময় বুঝাইছে, তাহলে সেটা হচ্ছে কি তোমার কাল অধিকরণ। বা শরতে পদ্ম ফোটে, তাহলে এই যে শরতে পদ্ম ফোটে, কখন ফোটে পদ্ম? শরতে, তাহলে এটাই হচ্ছে কি তোমার কাল অধিকরণ, অর্থাৎ সময় বুঝাইছে। পরে আসে বিষয় অধিকরণ। বিষয় অধিকরণ বলতে বুঝাইছে কি যে জায়গার বিষয় বোঝায়। যেমন তিনি ব্যাকরণ খুব ভালো পায় বা সে ইংরেজিতে খুব ভালো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি তোমার বিষয় বুঝাইছে কি এই ব্যাকরণটা কি তোমার বিষয়, ইংরেজিটা কি বিষয়, এটি হচ্ছে কি তোমার বিষয় অধিকরণ। এবার আসো ভাব অধিকরণ। ভাব অধিকরণ বলতে কি এটা একটু ভালো করে মনে রাখো। ভাব অধিকরণ বলতে কি বুঝাইছে? অর্থাৎ একটার উপর যখন আরেকটা নির্ভরশীল হয়। উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। দেখো ভাব অধিকরণ বলতে কি বুঝাইছে? দেখো সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অর্থাৎ দেখো এইখানে কিন্তু অন্ধকার নির্ভরশীল কার উপরে? সূর্যের উপরে। কারণ সূর্যটা উঠলে পরে, সূর্যটা উদয় হলে পরে তখন কিন্তু তোমার সেই কি হয়? সূর্যোদয়ের কারণে তোমার অন্ধকারটা কিন্তু কেটে যায়। এই যে রাত পোহালে কি হয়? সকাল হয়, ঠিক আছে? যখন সূর্য উদিত হয় তখন হয় কি সকাল হয়। তাহলে দেখো এটা হচ্ছে কি ভাব অধিকরণ, অর্থাৎ যখন একটা আরেকটার উপর নির্ভরশীল, এই সূর্যটা যখন উদয় হয় তখনই কিন্তু অন্ধকার চলে যায়। এটি হচ্ছে কি ভাব অধিকরণ। তাহলে আমরা আজকের আবারও বলি কি কি জানতে পারলাম আজকে। প্রথমে জানতে পারলাম কারক। আমি আবার দেখো পুনরায় আবার সবগুলো মনে করে দিচ্ছি। কারকটা হচ্ছে কি তোমার অর্থাৎ যে কাজ করে বা কর্তা যে কাজটা কি কাজ করে, কখন করে, কোথায় করে, কি দ্বারা করে, কিভাবে করে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা হচ্ছে কি কারক। তারপরে পেলাম কি কারকের প্রকার। কারকের প্রকার কয়টা পেলাম আমরা? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক এবং অধিকরণ কারক। তারপরে আমরা জানলাম প্রত্যেকটা কারক সম্পর্কে। সেখানে আমরা পেয়েছিলাম কি কর্তৃকারক কোনটা, কিভাবে আমরা বুঝবো যে কোনটা কর্তৃকারক। কর্তৃকারকটা আমরা কিভাবে বুঝবো? ওই যে সহজভাবে যে শিখলাম, যে কিভাবে শিখলাম, সহজটা শিখলাম কি অর্থাৎ কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কর্তৃকারক। আর কর্মকারক হচ্ছে কোনটা? কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কর্মকারক। এরপর আসো করণকারক। করণকারক হচ্ছে কোনটা তোমার? অর্থাৎ করণ শব্দ অর্থ যন্ত্র সহায়ক, অর্থাৎ কর্তা যেটা তার কাজটা শেষ করে সেটাই হচ্ছে কি তোমার করণকারক। যার সাহায্যে কাজটা শেষ করে সেটাই হচ্ছে কি, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে তোমার করণকারক। এরপর আসো সম্প্রদানকারক, অর্থাৎ যেটা ত্যাগ করে দেওয়া হয় আর কখনো ফেরত নেওয়া হয় না সেটাই হচ্ছে কি তোমার সম্প্রদানকারক। এরপর আসো অপদানকারক, অর্থাৎ কোথা হতে বা হইতে থেকেছে সেটাই হচ্ছে কি তোমার অপদানকারক। এরপর আসো তোমার অধিকরণকারক। অধিকরণটা কিভাবে মনে রাখবো? অর্থাৎ কোথায় কখন প্রশ্ন করলে, ক্রিয়াকে কোথায় কখন প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি তোমার অধিকরণ কারক। কি এখন মনে হচ্ছে যে কারক খুব কঠিন? একদম না, বাড়িতে চেষ্টা করো। তাহলে আজকে
এখানেই শেষ। ভালো থাকো সবাই। আরেকটা কথা বলি তোমাদের, দেখো যারা আমাদের অনলাইনের আওতাভুক্ত নয়, অনেক ছাত্রছাত্রী আছে যাদের আসলে মানে মোবাইল নাই যে এই ক্লাসগুলো দেখবে। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু এ থেকে অনেক বেশিরভাগই এই সমস্যার সম্মুখীন হয়েছে যে যাদের ঘরে তোমার ফোন নেই, যারা ক্লাসগুলো দেখতে পাচ্ছে না, আমার অনুরোধ তোমরা তোমাদের সেই সব সহপাঠী বন্ধুদের একটু সাহায্য করো। আর সবাই কিন্তু ঘরেই থাকবে, বাইরে বের হবে না। যদি একদম বাইরে বের হতেই হয়, প্রয়োজন মনে করো, খুব প্রয়োজন যে বাইরে বের হও, তাহলে অবশ্যই তোমরা মাস্ক পরবে। তাহলে তোমরা আজকের এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই।